চলো, তো আজকে প্রথমে আমি ক্লাস স্টার্ট করব না, আগে এক্সামের ব্যাপারে কে কি জানো একটু ডিসকাস করে নিই তোমাদের সঙ্গে, ঠিক আছে? আই থিঙ্ক বাকি স্যারেরাও ডিসকাস করেছে। জিলেট 2025। ওকে, তো আমি পুরো সব কিছু বলে দিচ্ছি, পুরো রুট ম্যাপ বলে দিচ্ছি আমি তোমাদেরকে। তো যেটা ফার্স্ট বলার, সবাই তো জানো যে জিলেট কত নম্বরে হয় বলো তো এক্সামটা? 120। এক্স্যাক্টলি, 120। এবার এই 120 মার্কসের মধ্যে আমাদের ম্যাথামেটিক্স থাকে হচ্ছে 50 মার্কস। এই 50 মার্কসকে দুটো ভাগে ডিভাইড করা হয়। কি কি? 30 + 20। এই 30 হচ্ছে আমাদের এমসিকিউ, আর এটা হচ্ছে এমএসকিউ। ওকে, এবার এমসিকিউ এমএসকিউ আমি ডিটেলসে বলবো, কিভাবে কোশ্চেন আনসার করতে হবে না হবে, A to Z সব বলছি আমি, ঠিক আছে? দেখো, যে কোনো এক্সাম প্রিপারেশনের আগে এক্সামটা কিভাবে হয় বা তার জন্য আমার কি মার্কস ক্রাইটেরিয়া, কোন জায়গায় কিভাবে আমি অ্যাটেন্ড করবো, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরকম অনেক এক্সাম্পল আছে যে সরকারি কলেজও পেয়ে গেছে, ঠিক আছে, কিচ্ছু পড়ে যায়নি, তুক্কা মেরেও হয়ে গেছে দু একজনের। মানে সরকারি কলেজ বলতে পেছনের দিকের কলেজগুলো। তো এই যে এমএসকিউ, এইখানে আমাদের 10খানা কোশ্চেন থাকবে, 10 কোশ্চেন। ওকে, এক একটা কোশ্চেন 2 নম্বর করে, আর এইখানে 30টা কোশ্চেন 30 নম্বর। ওকে, ম্যাথ, দেন ফিজিক্স। ফিজিক্সে আমাদের থাকবে হচ্ছে 35 মার্কস, 20 নম্বর এমসিকিউ, ভুল হলো, 25 নম্বর এমসিকিউ, আর 5 নম্বর 5 × 2 = 10। এইটা হচ্ছে এমএসকিউ। তাহলে এইটা হচ্ছে আমাদের এমএসকিউ, আর এটা হচ্ছে এমএসকিউ, মাল্টিপল সিলেক্টেড কোশ্চেন। দেন হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে আমাদের 25, 15 + 5 × 2 10, তার মানে 25 চলে আসলো, ঠিক আছে? এইটা আমাদের এমসিকিউ, আর এটা আমাদের এমএসকিউ। দেন হচ্ছে এফ ট্রিপল ই। এফ ট্রিপল ইতে আমি প্রথম থেকেই বলে রাখি, এইখানে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তারা সব পড়ো, কোনো অসুবিধা নেই, তাদের জিনিসগুলো নোন। এই 3টে সাবজেক্ট দেখো, এই 3টে সাবজেক্টের থেকেও এই সাবজেক্টটা বড়। যদি মেশিন শুরু করা যায়, মেশিন শেষ হবে না, এত কিছু আছে তোমাদের। তোমরা যারা ইলেকট্রিক্যাল আছো ভালো করেই জানো মেশিন কি জিনিস। তোমাদের সিলেবাসে কি লেখা আছে? রোটেটিং মেশিন। এবার আমি যদি রোটেটিং মেশিন, ভাই কত মেশিন ঘোরে বলো তো, কত টাইপের মেশিন ঘোরে। তো এফ ট্রিপল ই সিলেবাস 1 বছরও শেষ হবে না শুধু এফ ট্রিপল ই পড়ালে, ঠিক আছে? তো আমাদেরকে কিন্তু খুব প্রপার স্ট্র্যাটেজি দিয়ে পড়তে হবে এফ ট্রিপল ইটা, প্রপার স্ট্র্যাটেজি। আমি ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিক্যালের যারা স্টুডেন্ট তারা সম্পূর্ণ পড়ো, কোনো অসুবিধা নেই। বাকি ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য আমি স্পেসিফাই করে দেবো, কারণ আমার কাছে আর 6 মাস আছে, আমাকে সেই স্ট্র্যাটেজিতেই পড়তে হবে। হ্যাঁ, এমসিকিউ 10 মার্কস। তাহলে এই হচ্ছে, আমি যদি টোটাল 50, 35, 25 আর হচ্ছে 10, তাহলে হচ্ছে 120। এবার তোমরা যদি দেখো, এখনো পর্যন্ত এই সিলেবাসে 3বার এক্সাম হয়েছে, তাই না? 22, 23, 24। 3বারের মধ্যে হাইয়েস্ট মার্কস কত এসছে জানো? লাস্ট ইয়ার হাইয়েস্ট এসছে কত? 50 না, 61। ওকে, 61 হাইয়েস্ট মার্কস। তার মানে দেখো, তুমি যদি ফার্স্টেই একটা, আমি তোমাদের সবাইকে একটা মানে ছোট্ট একটা কথা বলার, কোনো একটা এক্সাম যখন, কোনো একটা কম্পিটিটিভ এক্সামে তুমি যাচ্ছ, কম্পিটিটিভ এক্সামকে ওইভাবে কেউ প্রেডিক্ট করবে না, নাম্বার দিয়ে কেউ প্রেডিক্ট করবে না। লাইক ধরো তুমি ভাবলে 61 পেয়েছে মানে ও র্যাঙ্ক 1। ওকে, লাস্ট ইয়ার এই 3 বছরের মধ্যে ওই র্যাঙ্কটাই হাইয়েস্ট, মানে ওই মার্কসটাই হাইয়েস্ট। মার্কস টার্গেট করে গেলে কিন্তু হবে না, আমাকে টার্গেট করতে হবে আমি কতটা ম্যাক্সিমাম অ্যাটেন্ড করতে পারবো। যারা মার্কস টার্গেট করে যাবে না, যে আমাকে 50 পেতে হবে, আমাকে পরীক্ষার হলে 40 পেতে হবে, তাহলেই কিন্তু পরীক্ষা খারাপ হবে। দেখা গেল এমন কোশ্চেন হয়েছে হাইয়েস্ট মার্কসই উঠছে 40, ভাই কিছু করার নেই। 2022-এ হাইয়েস্ট মার্কস 42, 23-এ হাইয়েস্ট মার্কস মনে হয় 50 না 51 এরকম। তো
ওইটা ভ্যারি করবে, ডে টু ডে চেঞ্জ হবে, ওটা নিয়ে ভাবার কোনো দরকারই নেই। তো তোমার টার্গেট থাকবে আমি ম্যাক্সিমাম আমি অ্যাটেন্ড করবো, ব্যাস এটাই। কোনো নাম্বারকে কেউ টার্গেট করে যাবে না। তাও আমি তোমাদের বলছি 1 থেকে 100-র মধ্যে ফর জেনারেল ক্যান্ডিডেট যদি র্যাঙ্ক করতে হয় আমাকে 1 থেকে 100-র মধ্যে থাকার জন্য 45 to 55 মার্কস পেলে আমার মনে হয় সিকিওর এই বছরের জন্য। ওকে, আমি প্রচুর অ্যানালাইসিস করি জিলেট নিয়ে। তো মার্কস কেউ টার্গেট করবে না। এবার আমরা আসছি এমসিকিউতে, সরি এমএসকিউতে। এমএসকিউ হচ্ছে একটা দারুণ জায়গা যেখানে নো নেগেটিভ মার্কিং। ওকে, যেখানে কোনো নেগেটিভ মার্কস নেই। ওকে, বি কেয়ারফুল এই জায়গাটা, নো নেগেটিভ মার্কিং। এইখানে কিন্তু সবাই অ্যাটেন্ড করবে। এবার এইখানে প্যাটার্ন কি হয়, এমএসকিউ সম্বন্ধে সবার আইডিয়া ক্লিয়ার আছে? জানো কেউ কিছু? দেখো লাইক ত্রিশিত স্যার একটু বলেছে, ওকে বাহ। না, প্রত্যেকটা টিচারেরই দায়িত্ব অন্তত তোমাদের এই জিনিসগুলো ফার্স্ট ক্লাসে ক্লিয়ার করা। আমি সবাইকেই বলি এটা দরকার। সব স্যারই বলেছেন, কিন্তু আমি ফিজিক্স স্যারের ক্লাসে ফার্স্ট থেকে ধরছিলাম। ওকে 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 ওকে, একদম। তো ধরো আমার কাছে এবিসিডি 4টে আনসার, ঠিক আছে? এবার মাল্টিপল চয়েস আর মাল্টিপল সিলেক্টেডের মধ্যে দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এমসিকিউতে যে কোনো একটা আনসার হবে, এনি ওয়ান। এমএসকিউতে যা ইচ্ছা হতে পারে, একটাও আনসার হতে পারে, দুটোও হতে পারে, তিনটে চারটেও হতে পারে। এবার তোমাদের একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তোমাদের যতগুলো আনসার হবে সেই অনুযায়ী নাম্বারটাকে ভাগ করে দেয়া আছে। মানে অনেকটা পার্শিয়াল, মানে আমরা স্টেপ মার্কিং এর মতো ব্যাপারটা, ওটাকে কি বলে আমি ঠিক জানি না, স্প্লিট মার্কিং না কি একটা বলে। ধরো এখানে 2 নম্বর আছে তো কোশ্চেনটায়, নো নেগেটিভ মার্কিং। এবার সাপোজ এই কোশ্চেনটার আনসার হবে এ অ্যান্ড বি, দুটোই হবে, দুটোই ঠিক, দুটোই ঠিক। তাহলে যদি দুটোই ঠিক হয় তাহলে আমাকে কি করতে হবে, দুটোই আমাকে টিক করতে হবে। এবার তোমরা ফিল আপ করলে। এবার সাপোজ কেউ একজন ভুল করে সিটাও করে দিল, তাহলে এই যে এক্সট্রা একটা করেছে তাহলে এ কত পাবে, 0। এক্সট্রা করার জন্য 0 পাই যাবে, নেগেটিভ হয় না এখানে। এবার ধরো আর তুমি দুটোই ঠিক করলে তুমি 2 মার্কস পাবে। এবার কেউ একজন ধরো একটা ঠিক করেছে, শুধু এ নম্বরটা ঠিক করেছে, শুধু এ নম্বরটা ঠিক করেছে, তাহলে তুমি পাবে 1 মার্কস। তার মানে এই যে 2 নম্বর টোটাল কোশ্চেনে এক একটা দুটো অপশন ঠিক হবে, একটা অপশন ঠিক করলে 1 নম্বর পাবে, দুটো অপশন ঠিক করলে 2 নম্বর পাবে, ঠিক আছে? আর তার বেশি যদি তুমি করে দাও তাহলে কিন্তু 0। এবার ধরো সাপোজ এই কোশ্চেনটার আমাদের 3টে আনসার ঠিক হবে, 3টে, এ বি সি তিনটেই ঠিক হবে, আছে কত, 2 মার্কস। এবার যে কটা আনসার ঠিক হবে সেই নাম্বার দিয়ে 2কে ভাগ করা হয়, লাইক 2/3, তার মানে 0.66। তার মানে এক একটা অপশনের জন্য কত করে দেয়া আছে, 0.66। তুমি ধরো দুটো আনসার তুমি ঠিক করেছো, তুমি কি করেছো, স্যার এটা আর এটা আমি করেছি, তাহলে আমি কত পাবো, 0.66 ইন্টু 2, দ্যাট মিনস 1. ওই সামথিং কিছু একটা হবে, ওই তোমার 33 এরকম, হ্যাঁ 1.33 তুমি পাবে। এবার তুমি ধরো 3টে ঠিক করেছো তাহলে 2 পাবে, 4টে ঠিক করলে হ্যাঁ 0.32, যাই হোক। আর 4টেই যদি টিক করে দাও তাহলে কিন্তু 0। তার মানে এইখানে এইখানে অনেকে নাম্বার কেন পেয়ে যায়, পরীক্ষার শেষে ধরো তুমি কোনো এমএসকিউ তোমার কোনো কিছু একটা জানা নেই, বাট পরীক্ষার হলে আমাদের কিন্তু কোনো এমএসকিউ ছাড়া যাবে না, এনি হাউ এনি কস্ট, আমাকে টিক করে আসতেই হবে। আমি ধরো পারছি না, বাট আমাকে টিক করে আসতে হবে, ঠিক আছে? এবার পরীক্ষার আগে আমি আরো কিছু ট্রিক্স বলবো যে আমরা কি করে টিক করব জিনিসগুলো, কোনটাকে অ্যাকচুয়ালি আমরা টিক মারবো, বা এমএসকিউতে একটা টিক, স্যার যেটা আমি জানি না, যে কোশ্চেনটা আমার একদম অজানা, সেখানে আমার একটা টিক মারা ঠিক হবে না দুটো টিক মারা ঠিক হবে, এগুলো আমরা পরীক্ষার আগে ডেফিনেটলি আমি ডিসকাস করব, ঠিক আছে? তো এই হচ্ছে এমএসকিউ প্যাটার্ন, এই হচ্ছে আমাদের এক্সাম প্যাটার্ন ফর জিলেট। কারো কোনো কোশ্চেন বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার একটা ঠিক আর একটা ভুল করলে ওটাও 0 0 0, হ্যাঁ ভুল আনসারে হাত দেওয়াই যাবে না, যদি ঠিক করে আসো তুমি কিছু হলেও নাম্বার পাবে, ঠিক আছে?
আর আমাদের এমনি নর্মাল এমসিকিউতে নেগেটিভ মার্কিং কত জানো? এমসিকিউ যদি ভুল করি আমরা, না, 1/4, একদম মাইনাস -0.25। যে কোশ্চেনে ডাউট থাকবে তুক্কা কেউ মারতে যাবে না, কিন্তু তুক্কা মারা জিনিসটা খুবই খারাপ। হ্যাঁ, আমি এই কথাটা বারবার বলি সবাইকে, তুক্কা মারবে না, কারণ মাইনাস হয়ে গেলে ভাই তোমার যে নম্বরটা তুমি পাচ্ছ সেখান থেকেও মাইনাস হয়ে যাবে, মানে বুঝতে পারছো? ওই কোশ্চেনের 1 নম্বর তো গেলই, তার সঙ্গে তুমি যেটা প্রাপ্ত নম্বর তার থেকেও কিন্তু -0.25 চলে যাচ্ছে। তো বি কেয়ারফুল। ওকে, তো যাই হোক, এটাই বলার ছিল, আর তেমন কিছু বলার নেই। এবার আমরা ক্লাস স্টার্ট করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো অ্যাবাউট এক্সাম রিগার্ডিং। ওকে, তো FEEE-তে আমাদের সিলেবাসটা 6টা পোর্শন আছে। কি কি? ফার্স্ট হচ্ছে ডিসি সার্কিট, 2 নম্বর হচ্ছে এসি সার্কিট। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না। যা, এই স্ক্রিন তো দেখা যাচ্ছে, তুমি একবার রিজয়েন করো, হয়তো নেট স্লো হচ্ছে তোমার, আই থিঙ্ক। বাকিরা পাচ্ছ তো দেখতে? 3 নম্বর হচ্ছে মেজারমেন্ট, 4 নম্বর মেশিন, 5 নম্বর ডিজিটাল, ইলেকট্রনিক্স, আর 6 নম্বর হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। ওকে, এই হচ্ছে 6টা পার্ট। তার মধ্যে এই প্রথম 5টা পার্ট আমি পড়াবো, আর লাস্ট পার্টটা প্রীতম স্যার পড়াবে। ঠিক আছে, লাস্ট পার্টটা প্রীতম স্যার পড়াবে। তো এবার এইখানে আমি চেষ্টা করব 3 মাসে তোমাদের সিলেবাসকে শেষ করে দেওয়ার। ঠিক আছে, তার কারণ তার বেশি টাইম FEEE-তে নিলে আমাদের ম্যাথামেটিক্সে সমস্যা হবে, ম্যাথামেটিক্সে প্র্যাকটিসের অনেক টাইম দরকার। ওকে, আরেকটা কথা, ম্যাথামেটিক্সে স্যারেরা যে প্রপার্টিগুলো লেখাবে, প্রত্যেকটা প্রপার্টি কিন্তু বি কেয়ারফুলি সবাইকে পড়তে হবে, দেখতে হবে। তার কারণ MSQ কোশ্চেন ম্যাথামেটিক্সে একটা ম্যাথের কটা আনসার হয় ভাই? একটাই তো আনসার হয়। তাহলে MSQতে দেবে কি? প্রপার্টিস থেকে কোশ্চেন তুলে দেবে। ঠিক আছে, ওই জায়গাগুলো কিন্তু নিজেকে মেনটেন করতে হবে যদি র্যাঙ্ক দরকার হয়। তাহলে আমাকে কিন্তু শুধু ম্যাথ, অন্ধের মতো ম্যাথ করে গেলে হবে না, আমাকে প্রপার্টিসগুলো খুব ভালো করে অ্যাপ্লাই করতে জানতে হবে এবং তার সম্বন্ধে প্রপার নলেজ। ওকে, চলো। তো এইখানে আমি টার্গেট নিচ্ছি 3 মাসে সিলেবাস শেষ করে ফেলবো, প্রথম 5টা ইউনিট। চলো, আজকে আমরা যেটা স্টার্ট করছি ডিসি ফান্ডামেন্টাল বা ডিসি নেটওয়ার্ক, একই জিনিস। তো রেজিস্ট্যান্স দিয়ে আমি স্টার্ট করছি। দেখো, এই যে হোয়াট ইজ রেজিস্ট্যান্স, হোয়াট ইজ রেজিস্ট্যান্স, এনিওয়ান এনি আইডিয়া অ্যাবাউট রেজিস্ট্যান্স? বলো, রেজিস্ট্যান্স কি? কারেন্ট ফ্লোকে বাধা দেয় যে, তাই তো? এরকমই তো সবার একটা দাবি থাকে। দেখো ভালো করে ব্যাপারটা বোঝো, এটা ধরো একটা রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে তুমি হেঁটে যাচ্ছ। এবার এইখানে যদি একটা আমি দেয়াল লাগিয়ে দিই, বা কেউ একজন দাঁড়িয়ে থাকে, তোমাকে যদি বাধা দেয়, তুমি যেতে পারবে? আর পসিবল না। তাহলে ডেফিনেশনটা কিন্তু এক্স্যাক্টলি ওরকম নয়। ঠিক আছে, রেজিস্ট্যান্স কি স্যার? যেটা কি করে, কারেন্ট ফ্লোর স্পিডটাকে কমিয়ে দেয় অ্যাকচুয়ালি। দেখো, লাইক ধরো এটা একটা পাইপ আছে, এটা একটা পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে জল ফ্লো করছে। এই জায়গাটায়, এই যে জায়গাটায় এইখানে যখন যে ন্যারো হয়ে যাওয়াতে এইখানে জলের ফ্লোটা কি হবে? কমে যাবে। তো সেই রকমই রেজিস্ট্যান্স কি করে, ন্যারো পাথ ক্রিয়েট করে। লাইক এটা যদি একটা কন্ডাক্টর, ধরো ধরো এটা একটা তার বা কন্ডাক্টর, এইখানে আমার রেজিস্ট্যান্স লাগানো, তাহলে রেজিস্ট্যান্স কি করবে, এই যে এখান দিয়ে যে ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে, এই ফ্লো অফ ইলেকট্রনের এই জায়গাটাকে ন্যারো করে দেবে। তার মানে ইলেকট্রনের ফ্লোটাকে কি করে দেবে? স্লো করে দেবে। দ্যাট ইজ কল্ড, মানে সেটাই অ্যাকচুয়ালি কাজ আমাদের রেজিস্ট্যান্সের। ওকে, এবার দেখো,
এই রেজিস্ট্যান্সকে আমরা নর্মালি আর দিয়ে লিখি, আর এর সিম্বলিক রিপ্রেজেন্টেশন এটা হচ্ছে এর সিম্বল, আর ইউনিট হচ্ছে ওহম, ইউনিট হচ্ছে ওহম। ওকে, এই রেজিস্ট্যান্সকে আমরা এইভাবেও ডিফাইন করি, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল অ্যান্ড আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। এবার এলটা কি, তাহলে এল হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর। কন্ডাক্টর মানে পরিবাহী, কন্ডাক্টর মানে পরিবাহী। এখানে কন্ডাক্টর মানে তার নয়, কন্ডাক্টর মানে ওয়্যার নয়, ওয়্যার ইজ ডিফারেন্ট থিং, কন্ডাক্টর ইজ ডিফারেন্ট থিং। ওকে, কন্ডাক্টর মানে পরিবাহী, সেটা জলও হতে পারে, যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে, দ্যাট ইজ কল্ড আ কন্ডাক্টর, জলও হতে পারে। লেন্থ, আর এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন। তার মানে এইটা যদি আমাদের একটা তার হয় বা কন্ডাক্টর হয় বা ওয়্যার হয়, এই ওয়্যারের যে এই যে লেন্থটা দেখতে পাচ্ছ এইখান থেকে এই পর্যন্ত, এইটা হচ্ছে এল, এবং এই যে এটা হচ্ছে আমাদের এরিয়া, মানে কতটা মোটা তারটা। ঠিক আছে, এবার স্যার তারের তো রেজিস্ট্যান্স হয় না। মনে রাখবে পৃথিবীতে কোনো জিনিস আইডিয়াল বলে কোনো কিছু হয় না, আইডিয়াল বলে কোনো কিছু হয় না। আমাদের হিউম্যান বডিরও রেজিস্ট্যান্স আছে, ইচ অ্যান্ড এভরিথিং। তো তারেরও কিন্তু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেটা খুবই সামান্য বাট আছে। কন্ডাক্টরেরও কিন্তু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স এক্সিস্ট করে। তাহলে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, তাহলে জিনিসটা এরকম আসছে যে স্যার আর প্রপোর্শনাল এল অ্যান্ড আর প্রপোর্শনাল 1/a। এইখানে এই যে প্রথম যে ইকুয়েশনটা, এটার মানে হচ্ছে রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ আ কন্ডাক্টর। তার মানে কোনো একটা কন্ডাক্টরের লেন্থ যত বড় হবে তার রেজিস্ট্যান্স তত বেশি হবে, বিকজ দিস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর ক্রস সেকশন এরিয়া যত মানে সরি বড় হবে তত রেজিস্ট্যান্স কম হবে। তাহলে সাপোজ ধরো একটা কন্ডাক্টর আমি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত 600 কিলোমিটার ডিস্টেন্সে একটা ট্রান্সমিশন লাইন আমি ইনস্টল করছি, ঠিক আছে, ফর 600 কিলোমিটার। এবার তোমার কাছে কি অপশন আছে যে তুমি এই ডিস্টেন্সটাকে কমাতে পারবে? না স্যার, আমার কাছে কোনো অপশন নেই। তাহলে ডিস্টেন্সটা যদি ফিক্সড হয়, ডিস্টেন্স যদি ফিক্সড হয় মানে লেন্থ কি হচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে, যে 600 কিলোমিটার মানে দিতেই হবে। তাহলে এত বেশি ডিস্টেন্স হওয়ার জন্য, লেন্থ এত বেশি হওয়ার জন্য রেজিস্ট্যান্স অনেক বেশি হবে। আর বাধা যদি বেশি হয় তাহলে কারেন্ট ফ্লো কি হবে, কম হবে। তাহলে কারেন্ট ফ্লো কমে গেলে আলটিমেট পাওয়ার ফ্লো কম করবে। তো আলটিমেট তোমার উদ্দেশ্য স্যাটিসফাই হচ্ছে না, তাহলে তখন আমাকে কি করতে হবে, ক্রস সেকশন এরিয়া, স্যার তারটাকে একটু মোটা করে দিন। তাহলে আমি যখনই ক্রস সেকশন এরিয়াটাকে বাড়িয়ে দেব, মানে মোটা তার নেব, তখন তার রেজিস্ট্যান্স ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে, তখন কারেন্ট ফ্লোটা অ্যাজ কম্পেয়ার অনেকটা বেড়ে যাবে। এই জন্য দেখবে ট্রান্সমিশন লাইন, মানে যেগুলো ধরো মাঠের মাঝখান দিয়ে যে তারগুলো যাচ্ছে, এগুলো অনেক মোটা মোটা। তার কারণ কি, তার কারণ মেইন কারণ এটা। হয়তো অনেকে বলবে মেকানিক্যাল স্ট্রেংথ, স্যার সরু তার দিলে ছিঁড়ে যেতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে সরু তার দিলে ছিঁড়ে যাবে, আমরা প্রপার সেফটি দিয়ে ইনস্টল করতেই পারি। কিন্তু মেইন কারণই হচ্ছে কিন্তু এইটা, রেজিস্ট্যান্সটাকে কমাতে হবে আমার। ওকে, সো এই দুটো দুটো রিলেশনকে যখন আমরা একসাথে লিখছি, তখন জিনিসটা আর প্রপোর্শনাল এল বাই এ, আর এই প্রপোর্শনালিটিটা উঠে গেলেই আর ইকুয়ালস টু রো এল বাই এ। এই রোটাকে কি বলা হয়, কেউ থাকলে বলো ইলেকট্রিক্যালের? রেজিস্টিভিটি, গুড, specific resistance. একদম একদম, রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই যে রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স তুমি দেখতে পাচ্ছ এখানে, এই জিনিসটা এখানে কি প্রপোর্শনালি কনস্ট্যান্ট হিসেবে কাজ করছে, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যাকে বলি আমরা। তাহলে কোনো কনস্ট্যান্টের যদি ডেফিনেশন জানতে হয় কি করে বের করতে হয়, রো ইকুয়ালস টু আর এ বাই এল, রো ইকুয়ালস টু আর এ বাই এল লিখতে পারি। তাহলে আমি তোমাদের কি বললাম, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা পিওর, সবারই কিছু না কিছু রেজিস্ট্যান্স আছে, কম বেশি। তাহলে আমি ধরো এমন একটা তার নিলাম, এমন একটা ওয়্যার নিলাম যার লেন্থ 1 মিটার আর ক্রস সেকশন এরিয়া 1 মিটার স্কোয়ার। তার মানে এল ইকুয়ালস টু 1,
এরিয়া ইকুয়ালস টু 1, তাহলে আমরা রো ইকুয়ালস টু আর লিখতে পারি? বলো, পসিবল তো? পারি। তাহলে এই কন্ডাক্টর, তাহলে আমি এমন একটা তার নিয়েছি যার লেন্থ 1 মিটার এবং ক্রস সেকশন এরিয়া 1 মিটার স্কোয়ার। এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করাই, এই কন্ডাক্টরটা কি রেজিস্টিভ, মানে রেজিস্ট্যান্স অফার করবে না, বাধা দেবে না? বলো, দেবে কি দেবে না? টেল মি, বলো। আর এখনই তো আমি বললাম পৃথিবীতে কোনো জিনিস আইডিয়াল নয়। যে যতই মোটা হোক, যে যতই লম্বা হোক, ছোট হোক, ভাই রেজিস্ট্যান্স অফার করবেই, কারেন্ট ফ্লো হলে তাকে বাধা দেবেই। আইডিয়াল বলে পৃথিবীতে অ্যাকচুয়ালি কিছু নেই, সবাই আইডিয়াল হতে চাই, তাই না? আমরা বাবা মাকে মিথ্যে কথা বলি, তাহলে আমরাও আইডিয়াল পার্সন নই। সো দ্যাটস ওয়াই, এইটাই ব্যাপার। তাহলে এই যে কন্ডাক্টর বা এই যে আমাদের ওয়্যারটা আছে, এই ওয়্যারের মধ্যে দিয়ে যখন আমি কারেন্ট ফ্লো করাবো, এও রেজিস্ট্যান্স অফার করবে। তাহলে এই জন্যই বলেছে যে কোনো একটা কন্ডাক্টর যার লেন্থ 1 মিটার এবং যার ক্রস সেকশন এরিয়া 1 মিটার স্কোয়ার, তার মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করাই, সে যে পরিমাণ রেজিস্ট্যান্স অফার করবে, দ্যাট ইজ কল্ড আ রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। কোনো কনস্ট্যান্টের ডেফিনেশন বের করার জন্য এইটাই একমাত্র উপায়। যে কোনো কনস্ট্যান্টের যখন ডেফিনেশন বের করবে, একটা ভেরিয়েবলকে রেখে বাকি ভেরিয়েবলগুলোকে 1 করে দিয়ে তুমি তার ডেফিনেশনকে ডিফাইন করতে পারো। এগুলো খুব বেশি মনে রাখার দরকার নেই, আমি জাস্ট একটু বোঝাচ্ছি জাস্ট, ঠিক আছে? তাহলে কি বললাম, এমন একটা কন্ডাক্টর যার লেন্থ 1 মিটার এবং এরিয়া 1 মিটার স্কোয়ার, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করালে এ যে পরিমাণ রেজিস্ট্যান্স অফার করবে, বাধা দেবে, সেটা কার সমান? তার রোধাঙ্কের সমান, বাংলায় রোধাঙ্ক বলে, স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, আর ইকুয়ালস টু রো। এবার এইটার ইউনিট কি হবে? তাহলে আর এর ইউনিট স্যার ওহম, এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, আর লেন্থের ইউনিট মিটার। তাহলে মিটার আর মিটার স্কোয়ার কেটে গেলে ওহম মিটার। তাহলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স? ওহম মিটার। ওকে, এবার আমরা চলে আসি এর উল্টো জিনিসটা কি। রেজিস্ট্যান্সের উল্টোটা কি জানো? হ্যাঁ, বাহ। তাহলে রেজিস্ট্যান্সের উল্টোটা হচ্ছে কন্ডাক্টেন্স, আর এইটা হচ্ছে রেজিস্টিভিটি, আর এর উল্টোটা কি গো? সিগমা দিয়ে লেখা হয়, কন্ডাক্টিভিটি। হ্যাঁ, গুড। ওকে, তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, এর ইউনিট কি হবে বলো? কন্ডাক্টেন্স, মো। ইয়েস, তাহলে এমএইচও বলতে পারি, অথবা ওহম ইনভার্স, একই জিনিস। তার কারণ আর তোমার স্যার উল্টে দিলেও তো হবে। একদম ওহমকে উল্টে দিল, একই ব্যাপার, একই ব্যাপার। আর ইকুয়ালস টু 1/g, বা ইউ ক্যান সে, আমরা উল্টোভাবে যদি বলি আরো ভালোভাবে বুঝতে পারবো, আমরা বলতে পারি জি ইকুয়ালস টু 1/r। তার মানে কি হচ্ছে 1/ওহম, মানে স্যার ওহম ইনভার্স। ঠিক আছে, তো এইখান থেকে আমি বললাম এর ইউনিট ওহম ইনভার্স। নেক্সট হচ্ছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটির ইউনিট কি? ওহম মিটার। তাহলে এটার ইউনিট কি হবে বলো? কন্ডাক্টিভিটির ইউনিট? না সরি, মো মিটার। মো মিটার। ও কি ঠিক বলেছে? মিটার হবে। পার মিটার হবে, ইয়েস। তাহলে ভালো করে বোঝো, এইটাকে তুমি 1/তে লেখো, 1/ওহম মিটার, এর উল্টো। তাহলে এটা 1/ওহম মিটার, এটাকে আমরা বলতে পারি ওহম ইনভার্স মিটার ইনভার্স। এটাকে আমরা বলতে পারি স্যার ওহম পার মিটার। এটাকে আমরা বলতে পারি 1/ওহমের আরেকটা নাম আছে জানো? মিটার কি করে হবে স্যার? মো পার মিটার। ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মো পার মিটার। আমারও মাথাটা খারাপ হয়ে গেছে, মো পার মিটার। 1/ওহমের আরেকটা নাম আছে, ওহম ইনভার্সের একটা নাম আছে কি? সিমেন্স। এস দিয়ে লেখা হয়, লিখে রাখো, সিমেন্স, এস দিয়ে লেখা হয়। ওহম ইনভার্সের একটা নাম কি? সিমেন্স। ওকে, এস দিয়ে ইন্ডিকেট করা হয়। তাহলে আমরা বলতে পারি সিমেন্স পার মিটার। কত রকম ভাবে লেখা যাচ্ছে দেখো, ঠিক আছে? তারপরে সিমেন্স মিটার ইনভার্স। তো যেভাবেই দেখ না কেন, আমাকে ধরো
আমাকে যদি এইখান থেকেও কোনো কোশ্চেন দেয় তাহলে আমাকে কিন্তু বি প্রিপেয়ার থাকতে হবে। তাহলে রেজিস্ট্যান্সের উল্টো কন্ডাক্টেন্স, রেজিস্টিভিটির উল্টো কন্ডাক্টিভিটি। ঠিক আছে, প্রত্যেকটার ইউনিট আই থিঙ্ক ক্লিয়ার। বলো, কারো কোনো ডাউট আপ টু নাও? টেল মি। স্যার একটু তাড়াতাড়ি নোট করবো। ওকে। হ্যাঁ স্যার একটু নোট করেছি। হুম। প্রীতম স্যার ম্যাথামেটিক্সে কি স্টার্ট করেছে তোমাদের? ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্স স্টার্ট করেছে। আর কৃষ্ণ স্যার? কৃষ্ণ স্যার কোঅর্ডিনেট জিওমেট্রি। বাহ, খুব ভালো করেছে এটা। কোঅর্ডিনেট ভালো করে পড়ো, হ্যাঁ, কোঅর্ডিনেট খুব ইম্পর্টেন্ট জিনিস, বিশেষ করে কনিক সেকশন। হয়েছে কমপ্লিট? কোঅর্ডিনেট স্টার্ট করেছে। কনিক সেকশনে স্টার্ট করেছে, ওকে। দেখো এবার দেখো, তোমাকে ধরো বললো ফাইন্ড দ্য resistivity of a 100-meter length and 0.4 centimeter dia of a conductor having resistance of 100 ohm। বলো কি হবে আনসার? কি বলেছে? ফাইন্ড দ্য রেজিস্টিভিটি অফ আ 100 মিটার লং, মানে 100 মিটার লেন্থ এবং 0.4 সেন্টিমিটার ডায়ামিটার বিশিষ্ট একটা কন্ডাক্টর, যার রেজিস্ট্যান্স কত? 100 ওহম। তাহলে আমাকে কি বের করতে বলেছে এই অঙ্কটা থেকে? রোটাকে বের করতে বলেছে। গুড। ঠিক আছে, দেখো যে কোনো অঙ্কের একটা অ্যাপ্রোচ হয়। যে কোনো তোমার যখন কোনো অঙ্ক তুমি করছো, মানে ফিজিক্স থেকে হোক বা কেমিস্ট্রি থেকে হোক বা এফট্রিপলি থেকে হোক, ম্যাথামেটিক্সের কথা বলছি না, যখনই কোনো কোশ্চেন এরকম দেয়া থাকবে, তখন যে কোনো অঙ্ক যখন তুমি করছো, অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে যা যা ডেটা দেয়া আছে ডেটাগুলোকে সবার আগে ইন্ডিকেট করে লিখে নেওয়া যত তাড়াতাড়ি পসিবল। ঠিক আছে, তাহলে আমাকে সবার আগে লেন্থ দেয়া আছে স্যার 100 মিটার, এরিয়া এখানে আমার লাগবে, এরিয়া দেয়া আছে, ডায়ামিটার, ঠিক আছে ওটা আমি আসছি, রেজিস্ট্যান্স কত দেয়া আছে? 100 ওহম। তাহলে স্যার আমার এরিয়া লাগবে। এবার এরিয়া কি করে বের করে সার্কেলের? টেল মি। খালি পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, তাই না? আর বাই 4টা কার জন্য গো? 4টা তো সার্কেলের জন্য নয়, এটা তো তোমার হলো সার্কেল হয়ে যাচ্ছে। স্যার 3D 3D মডেল হলে, হ্যাঁ সেটাই তো। 3D যদি হয় মানে গোলক, গোলক যেটাকে আমরা বলি, মানে ওই তোমার কি বলবো, ঘন যদি হয় জিনিসটা, দ্যাট ইজ কল্ড। তো পাই আর একদম, তাহলে ডি ইকুয়ালস টু আর বাই 2। তাহলে আমরা এইখান থেকে ডায়ামিটার আমি উল্টো লিখলাম, তাই না? তোমার রেডিয়াস ইকুয়ালস টু ডি বাই 2, তাহলে 0.4 ডিভাইডেড বাই 2, মানে দ্যাট মিনস 0.2। এবার এখানে সেন্টিমিটারে দেয়া আছে, এখানে বাকির মিটার, এটা কি মিটারে দেয়া আছে, তাহলে কি করতে হবে বলো? বলো কি করব ঝটপট? 10 দিয়ে ভাগ করব? না স্যার গুণ করুন। গুণ করব? 100 দিয়ে ভাগ করব? চলো দেখি। দেখো আমি তোমাদের একটা ছোট্ট লজিক শেখাচ্ছি। পড়াশুনোটাকে একটা নিজের একটা ওয়েতে পড়াশুনো করো, নিজের একটা ট্রিক্সে পড়াশুনো করো। হ্যাঁ, আমি তোমাদের একটা ছোট্ট ট্রিক শেখাই। দেখো 1 কেজি ইকুয়ালস টু কত গ্রাম গো? Sir, 1000 gram. এই আশা করি এইটা কেউ ভুলবে না, তাই তো? এটা কারো ভুল হবে কোনোদিনও?
কোনোদিনও কারো ভুল হবে না। তো 1 কেজি ইকুয়ালস টু 1000 গ্রাম। এইটা বড় ইউনিট, এটা ছোট ইউনিট। তাহলে ভালো করে বোঝো, যখন আমরা ছোট থেকে বড়তে যাচ্ছি তখন আমরা কি করলাম, ভাগ করলাম না গুণ করলাম? এই ছোট থেকে বড়তে মানে 1000কে 1000 দিয়ে ভাগ করছি, তবেই তো 1 হচ্ছে। তার মানে কি, ছোট ইউনিট থেকে বড় ইউনিটে আসলে কি করতে হয়, ভাগ করতে হয়। আর বড় থেকে যখন আমরা ছোটতে যাই তখন স্যার গুণ করতে হয়। আশা করি আর কারো কোনোদিনও কারো ভুল হবে না। ছোট থেকে বড়তে আসলে ভাগ করতে হবে, বড় থেকে ছোটতে গেলে গুণ করতে হবে, হয়ে গেল। এবার আমি আসছি এখানে স্যার সেন্টিমিটার। সেন্টিমিটার একটা ছোট ইউনিট, এখান থেকে আমাকে মিটারে যেতে হবে, কি করতে হবে, ভাগ না গুণ? ভাগ করতে হবে, ঠিক আছে। তো এবার ভাগ করব, সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়, হ্যাঁ। তাহলে স্যার এটাকে আমাকে 100 দিয়ে ভাগ করে দিতে হবে, হয়ে গেল, এটা রেডিয়াস। এবার বসিয়ে নাও এখানে, পাই মানে 3.14, 0.2 ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার। এবার ভ্যালুগুলো বসালেই এখানে আনসার। তাহলে আর এ বাই এল 100 ইন্টু এরিয়া হচ্ছে তোমার কত, 0.2 বাই 100, 100 100 গেট ক্যান্সেল। আর নিচে কত আসছে গো, লেন্থটা হচ্ছে 100 মিটার। তাহলে এখানে রোধাঙ্ক কত আসলো, 0.2 ইন্টু 10⁻⁻² ওহম মিটার। ঠিক তো, এটাই আসবে তো নাকি? বলো, কারো কোনো ডাউট থাকলে বলো। তাহলে বোঝা গেল কি করে আমরা যে কোনো অঙ্ককে অ্যাপ্রোচ করব, ঠিক আছে। ও পাইটা বাদ চলে গেছে না, তাহলে এইখানে হ্যাঁ 3.14টা বাদ চলে গেছে, সরি। তাহলে এখানে একটা ইন্টু 3.14, হ্যাঁ বলো বলো বলো। ও স্কোয়ারটাও দিইনি, আরে ক্যালকুলেশন আমি মানে অ্যাকচুয়ালি মাথায় ধরে রেখেছি যে আমি ক্যালকুলেশন করাবো না তোমাদেরকে, তো তোমাদেরকে করতে হবে, ওই জন্য আমি আর লিখিনি কোনো কিছু। তাহলে একটু ভুল আছে, দাঁড়া, স্কোয়ারটা লিখিনি তো। তাহলে হচ্ছে আর মানে 100 ইন্টু 3.14 ইন্টু 0.2 বাই 100 তার স্কোয়ার ডিভাইডেড বাই লেন্থ মানে 100 মিটার, ব্যাস। এটা ক্যালকুলেট করে দেখে নেবে, যা আসবে তাই আনসার। আমি মনের থেকে দিলাম অঙ্কটা, আমি কোনো বই থেকে দিইনি, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রসেস বা এটা হচ্ছে অ্যাপ্রোচ টু সলভ দা দিস কাইন্ড অফ প্রবলেম। ওকে, চলো এইখান থেকে এই ফর্মুলা বেস করে আর কি কোশ্চেন হয় আমি সেটা দেখাচ্ছি। এইখানে কারো ডাউট থাকলে বলো। ওকে, নেক্সট নেক্সট টাইপ অফ কোশ্চেন হচ্ছে এইখান থেকে 1.256 into 10⁻⁻5। যা আসবে তাই, ঠিক আছে। চলো দেখো, এবার ধরো তোমাকে এই ধরনের অঙ্ক দেবে, সাপোজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা আমাদের একটা কন্ডাক্টর আছে যার লেন্থ L1 এবং ক্রস সেকশন এরিয়া A1। এটা একটা কন্ডাক্টর যার লেন্থ L1, ক্রস সেকশন এরিয়া A1। তাহলে রেজিস্ট্যান্স কত হবে স্যার, তাহলে R1 ইকুয়ালস টু রো L1 বাই A1। মনে রাখবে কনস্ট্যান্ট কোনোদিনও চেঞ্জ হয় না, ঠিক আছে, মানে তোমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবার তোমাকে বলা হলো যে এই কন্ডাক্টরটাকে যদি আমি স্ট্রেচ করি, স্ট্রেচ করে এর লেন্থটাকে ডাবল করা হলো। কি বলা হয়েছে, এই কন্ডাক্টরটাকে স্ট্রেচ করে লেন্থটাকে ডাবল করা হলো, তাহলে তার রেজিস্ট্যান্স কত হবে। তাহলে এই কন্ডাক্টরটাকে কি করা হলো, স্ট্রেচ করা হলো। স্ট্রেচ করলে আমাকে একটা জিনিস বলো তো, চুইংগাম চিবোচ্ছ, ওটাকে যদি তুমি স্ট্রেচ করো তাহলে লম্বা হলে ক্রস সেকশন এরিয়া ছোট হবে কিনা তার সঙ্গে সঙ্গে? এক্স্যাক্টলি। তাহলে এটাকে যদি ডবল লেন্থ করা হয়, এটাকে যদি ডবল লেন্থ করা হয় মানে মোটামুটি এই রকম, তখন তার ক্রস সেকশন এরিয়াটাও ছোট হয়ে যাবে। তাহলে যদি এর লেন্থ ডবল করা হয় ক্রস সেকশন এরিয়া তখন কত হবে বলো তো? একদম, তার মানে হাফ হয়ে যাবে। তাহলে বলেছে তাহলে এই ক্ষেত্রে R2 বের করো। তাহলে এটার আমার একটা ফর্মুলা আছে, ডাইরেক্ট ফর্মুলা বসাবো, অঙ্ক করব,
ঠিক আছে, ফর্মুলাটা দেখো। তাহলে আমাকে দুটো জিনিস দিয়েছে, কি কি দেওয়া আছে? R1 ইকুয়ালস টু রো L1 বাই A1, R2 ইকুয়ালস টু রো L2 বাই A2। ওকে, তাহলে এই যে দুটো ইকুয়েশন আমাকে R2 বের করতে বলেছে, বা এই দুটো রিলেশনটা দেখাচ্ছি আমি। তাহলে R1 বাই R2 ইকুয়ালস টু রো L1 বাই A1 রো L2 বাই A2, তাহলে রো রো গেট ক্যান্সেল। তাহলে L1 বাই A1, এখানে L2 কি হয়েছে, লেন্থ কি বলেছে, ডাবল হয়ে গেছে, মানে 2L1 লিখতে পারি আমরা L2 ইকুয়ালস টু। আর A2 কি হয়েছে, তোমাকে কেউ বলে দেবে না, যদি স্ট্রেচের কথা বলে, স্ট্রেচের কথা বলে, তাহলে তোমাকে কেউ বলবে না, এরিয়ার কোনো ইনফরমেশন দেবে না। বাট তোমাকে ধরে নিতে হবে যে ভাই যদি আমার লেন্থ ডবল হয় তাহলে তো এরিয়াও কমবে, তাহলে এরিয়া কি হবে, A1 বাই 2। তাহলে এইখান থেকে L1 A1 L1 A1 কাটলো, তাহলে 1/4 আসবে, এই 2টা উপরে চলে গেলে 1/4। তাহলে এবার রিলেশন কি পেলাম আমরা, R2 ইকুয়ালস টু 4 ইন্টু R1। তাহলে আমরা এই হ্যাঁ, এই 4 এর জায়গায় অ্যাকচুয়াল রিলেশনটা হচ্ছে n স্কোয়ার ইন্টু R1। তাহলে যখনই আমাকে বলবে লেন্থ ডবল করা মানে 2 টাইমস করা হয়েছে, তাহলে এখানে n এর জায়গায় 2 বসাবো, 2 স্কোয়ার মানে 4। যদি আমাকে বলা হয় যে লেন্থ 3 টাইমস করা হয়েছে, n এর জায়গায় আমি 3 বসাবো, 4 টাইমস n এর জায়গায় 4 বসাবো, মানে 16 ইন্টু R1। কি বোঝা গেল ব্যাপারটা সবার কাছে? হ্যাঁ, নাম্বার অফ টাইমস, তুমি কতটা লম্বা করছো, জিনিসটা সেটার উপর ডিপেন্ড করছে n। ওকে, এবার কিছু কোশ্চেন তোমাকে স্ট্রেচ করা এই কথাটা নাও দিতে পারে। তোমাকে যদি স্পেসিফাইড করা থাকে যে লেন্থ ডাবল করা হলো বাট ক্রস সেকশন এরিয়া ফিক্সড, তার মানে সেই তারটা স্ট্রেচেবল তার নয়, সেই তারটার ইলাস্টিক ক্ষমতা নেই, ওই জন্য স্ট্রেচ কথাটা লেখা নেই। স্ট্রেচ কথাটা লেখা থাকলে এরিয়ার ইনফরমেশন থাকবে না, আর যদি স্ট্রেচ কথাটা লেখা না থাকে তাহলে লেন্থ আর এরিয়া দুটোরই ইনফরমেশন কিন্তু দেয়া থাকবে। আই থিঙ্ক আমার কথাটা ক্লিয়ার সবার কাছে। যদি স্ট্রেচ কথাটা থাকে লেখা, ভালো করে শোনো, স্ট্রেচ স্ট্রেচ করলে অটোমেটিক এরিয়া কমবে তো, ঠিক? তাহলে স্ট্রেচ স্ট্রেচ কথাটা লেখা থাকলে এরিয়ার কোনো ইনফরমেশন থাকবে না ম্যাথামেটিক্সে। আর যদি স্ট্রেচ কথাটা না থাকে, ডাইরেক্ট যদি বলে লেন্থটাকে ডবল করা হলো, তাহলে 100% ক্রস সেকশন এরিয়ার ইনফরমেশন দিতেই হবে। তখন তোমাকে কি বলবে সেকেন্ড কেসে, যে লেন্থটা ডবল করা হলো, এরিয়াটা ফিক্সড রাখা হলো, বা এরিয়াটা 3 টাইমস করা হলো, 4 টাইমস। তাহলে এই ফর্মুলাটা শুধু মাথায় রাখবে, এক্স্যাক্টলি এই দুটো ফর্মুলা মাথায় থাকলে আমরা রেশিও করে যা দেখ আমরা বের করে নিতে পারবো। ওকে, চলো এবার নেক্সট টাইপ অফ কোশ্চেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখো। হয়েছে সবার? ওকে, সবাই কোশ্চেন করবে আমাকে, সবাই যার যেখানে ডাউট আছে ক্লিয়ার করবে ডাউট। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ডেফিনেটলি। চলো এবার তাহলে রেজিস্ট্যান্সের ব্যাপারে আমরা দুটো জিনিস জানলাম, বা 2 টাইপস অফ ম্যাথামেটিক্স আমরা এখানে করলাম। এবার রেজিস্ট্যান্সের টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, বা তার আগে আরেকটা জিনিস একটু বলে নি, দাঁড়াও। ডিপেন্ডেন্সি অফ ডিপেন্ডেন্সি অফ
স্যার বলছিলাম রেজিস্ট্যান্স, হ্যাঁ বলো। আপনি যে টপিকটা পড়াবেন একটু আগে বলে দেবেন, মানে দেখিয়ে দিবেন যে এই টপিকটা পড়াচ্ছেন। হ্যাঁ এই তো ডিপেন্ডেন্সি অফ রেজিস্ট্যান্স ইন টেম্পারেচার, এটা নেক্সট টপিক। ঠিক আছে, তাহলে কি কিসের ওপর ডিপেন্ড করবে ভালো করে বোঝো। রেজিস্ট্যান্স টেম্পারেচারের ওপর কি করে ডিপেন্ড করে, এটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাক্টরের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হয়। লাইক যদি তুমি কন্ডাক্টর দেখো, কন্ডাক্টর মানে পরিবাহী, কন্ডাক্টরের জন্য রেজিস্ট্যান্সের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে রেজিস্ট্যান্স বাড়লে টেম্পারেচার বাড়বে, আর টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমবে। এটা কার জন্য? কন্ডাক্টরের জন্য, যার মধ্যে দিয়ে ইজিলি কারেন্ট ফ্লো করতে পারে, দ্যাট ইজ কল্ড আ কন্ডাক্টর। এবার আমরা আসছি ইনসুলেটর অথবা সেমি কন্ডাক্টর। সেমিকন্ডাক্টর বা ইনসুলেটরের সঙ্গে, ইনসুলেটর মানে যে তড়িতে কুপরিবাহী, তার সঙ্গে রেজিস্ট্যান্সের সম্পর্ক হচ্ছে ইনভার্সলি। তার মানে টেম্পারেচার যদি বাড়ে রেজিস্ট্যান্স কমবে, টেম্পারেচার যদি কমে যায় রেজিস্ট্যান্স বাড়বে, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, টেম্পারেচারের সঙ্গে এই সম্পর্ক। এইখানে আর কিছু বলার নেই, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, এর উপর বেস করে অনেক ম্যাথামেটিক্স হয়। নেক্সট টপিক হচ্ছে টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, দেখো রেজিস্ট্যান্স, টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি, কেউ জানো? দেখো ধরো অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স ধরো R0। কি বললাম? অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স R0। এই টেম্পারেচারটাকে বাড়িয়ে আমি T ডিগ্রি সেলসিয়াস করলাম, তখন তার রেজিস্ট্যান্স কি হবে? RT। তাহলে কোনো একটা কন্ডাক্টর বা পরিবাহীর ইনিশিয়াল স্টেজে রেজিস্ট্যান্স ছিল R0 যখন 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। এবার টেম্পারেচারের উপর স্যার আপনি এখনই বললেন ডিপেন্ড করে কন্ডাক্টর, এই তো ডিপেন্ড করছে বলেই আমরা এখানে ডিপেন্ড করাতে পারছি। তাহলে টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স এখান থেকে R0 থেকে বেড়ে RT হবে, ঠিক তো? তাহলে এই যে R0 থেকে RT হলো, বলছে এই যে পরিবর্তন মানে চেঞ্জ ইন রেজিস্ট্যান্স RT মাইনাস R0, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কার ওপর জানো? ইনিশিয়াল রেজিস্ট্যান্সের ওপর। কি বললাম? চেঞ্জ ইন রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল ইনিশিয়াল রেজিস্ট্যান্স। এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল রেজিস্ট্যান্স। এটা যে কোনো ক্ষেত্রে? যে কোনো ক্ষেত্রে, একদম পরিবাহী হতে হবে, ফর অনলি পরিবাহী। ইনসুলেটর বা সেমিকন্ডাক্টরের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। এটা টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ফর কন্ডাক্টর অনলি। ওকে, কন্ডাক্টর অনলি, পরিবাহী হতে হবে। তাহলে ইনিশিয়াল রেজিস্ট্যান্স ছিল R0। এবার এই ইনিশিয়াল রেজিস্ট্যান্সটা কার উপর ডিপেন্ড করছে? এই টেম্পারেচারের পরিবর্তনের উপর, আর সরি রেজিস্ট্যান্সের পরিবর্তনের উপর। আর এই RT মাইনাস R0 এইটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য T। টিটা কি স্যার? টিটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জ। ভালো করে বোঝো, এই যে রেজিস্ট্যান্সের পরিবর্তনের উপরে টেম্পারেচারের পরিবর্তনটা ডিপেন্ড করবে, হ্যাঁ কি না আমাকে বলো তো? একদম স্যার। 100% করতেই হবে তো। এটা যত বেশি পরিবর্তন হবে এটাও চেঞ্জ হবে, তো এই দুটোর ওপরেই ডিপেন্ড করে। এইখান থেকেই যে ডেফিনেশন, এইখান থেকেই আমাদের আসে RT মাইনাস R0 ডাইরেক্টলি প্রপোর্শনাল R0 ইন্টু T। আর এই RT মাইনাস R0 ইকুয়ালস টু, এই প্রপোর্শনালিটি উঠে গেলে এটাকে আমরা বলি আলফা জিরো R0 ইন্টু T। এই আলফা জিরোটাকে বলা হয় প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট অর টেম্পারেচার কোফিশিয়েন্ট। হোয়াট ইজ ইট? দিস ইজ আ
টেম্পারেচার কোফিশিয়েন্ট। এটা কি স্যার? টেম্পারেচার কোফিশিয়েন্ট। ওকে, এই আলফা জিরো ইকুয়ালস টু RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু টি বলতে পারি আমরা। তাহলে কি বললাম? আলফা জিরো ইকুয়ালস টু RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু টি। এখান থেকে আমি ম্যাথামেটিক্স তোমাদের ডিপিপি দেবো, ঠিক আছে? ম্যাথ সলভ করবে এখান থেকে, ইম্পর্টেন্ট টপিকস। এবার এইখান থেকে আমাদের, হ্যাঁ কেউ কিছু বললে? ওকে, এবার এখান থেকে আমাদের যদি বলে হোয়াট ইজ দ্য ইউনিট অফ টেম্পারেচার কোফিশিয়েন্ট, বলো দেখি কেউ। ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। হ্যাঁ, গুড। তাহলে ভালো করে দেখো, এইখানে রেজিস্ট্যান্সের পরিবর্তন মানে ওহম, আর এইখানে ওহম ইনটু ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওহম ওহম ক্যান্সেল, তাহলে এর ইউনিট কি? এটাকে বলা হয় পার ডিগ্রি সেলসিয়াস। এই যে একটা দাগ দিয়ে পার ডিগ্রি সেলসিয়াস বলা হয়, পার ডিগ্রি সেলসিয়াস। লিখে রাখো, ভুলে যাবে এগুলো সব। পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমার হয়তো বানানটা ভুল হলো, সেলসিয়াস, যাই হোক, হোয়াট এভার, পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য ইউনিট অফ টেম্পারেচার কোফিশিয়েন্ট? পার ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ বলো বলো। ক্যালভিন বলি। কেলভিনে, কেলভিন হবে তখন ওইখানে আবার ওই যে কত 278 না 273 ইন্টু করতে হয়, কি একটা আছে না? আরে ওগুলো নিয়ে অত টেনশন করার দরকার নেই। হ্যাঁ, দেখো এইবার এইখান থেকে আমাদের এই ফর্মুলাটাকে একটা মডিফাই করলাম, এখান থেকে আরেকটা মডিফিকেশন পসিবল। দেখো এটার উপর বেস করেও আমাদের ম্যাথামেটিক্স হতে পারে। সেটা হচ্ছে আমি লিখতে পারি RT ইকুয়ালস টু R0 প্লাস আলফা জিরো R0 ইন্টু টি। মানে এই যে এইটাকে আমি এইদিকে নিয়ে গেলাম জাস্ট, এখানকার এইটাকে মানে R0টাকে। তাহলে RT ইকুয়ালস টু R0 যদি আমি কমন নিই, 1 প্লাস আলফা জিরো ইন্টু টি। সো দিস ইজ অলসো আ ইকুয়েশন ফর ফাইনাল রেজিস্ট্যান্স। তোমাকে যদি বলে যে ফাইন দা RT অর ফাইনাল রেজিস্ট্যান্স, তাহলে এইভাবে এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। তার মানে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা না এইখানে এই যে 0 ডিগ্রি সেলসিয়াসটা ধরে নিয়েছি, এইটা ইনিশিয়াল রেজিস্ট্যান্স আর এটা ইনিশিয়াল টেম্পারেচার। এটা জিরোর জায়গায় এরকমও হতে পারে যে অ্যাট 10 ডিগ্রি সেলসিয়াস দ্য ইনিশিয়াল রেজিস্ট্যান্স ইজ R0। এইখানে, এখানে 10, এখানে 100 হতে পারে, এখানে 10, এখানে 50 হতে পারে, আমি অঙ্ক দেব। এইটা আমরা জিরো ধরে করলাম তোমাদেরকে বোঝানোর জন্য। ইনিশিয়াল আর ফাইনাল দুটো ডিফারেন্ট টেম্পারেচার দেয়া থাকবে, ইনিশিয়াল আর ফাইনাল দুটো ডিফারেন্ট রেজিস্ট্যান্স দেয়া থাকবে। তাহলে আমি এখান থেকে আরামসে টি বের করতে পারবো। টিটা কি হবে স্যার? ইনিশিয়াল মানে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। টিটা কি? টেম্পারেচার চেঞ্জ। এইখানে অনেকে ভুল করে, টিটাকে ফাইনাল টেম্পারেচারটা ধরে নেয়, মানে টি মানে এইখানকার টেম্পারেচারটা ধরে নেয়, তা নয় কিন্তু। টিটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। ওকে, চলো বলো এখান থেকে কোথাও ডাউট থাকলে বলো। ওকে, ঝটপট লেখো, ঝটপট। স্যার ওখানে আরেকটি মাইনাস ছিল, প্রপোর্শনালিটি ওটা ছিল কি? এখানে হ্যাঁ, প্রথমে দুটো প্রপোর্শনাল আছে, RT মাইনাস R0 প্রপোর্শনাল R0, RT মাইনাস R0 প্রপোর্শনাল টি। ইনিশিয়াল রেজিস্ট্যান্সের নিচে, হ্যাঁ ওটা প্রপোর্শনাল R0 টি। তারপরে প্রপোর্শনালটা উঠে গিয়ে ওখানে ইকুয়াল হলো, এবং ইকুয়ালের সঙ্গে ওইখানে আলফা জিরো হলো। আলফা, আলফাটাকেই বলা হয় টেম্পারেচার কোফিশিয়েন্ট, আর ওই আলফার ইউনিট হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, স্যার তার মানে যে টেম্পারেচার সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে ইনিশিয়াল যে রেজিস্ট্যান্সটা আছে। এক না, ভালো করে বোঝো, টেম্পারেচার চেঞ্জটা প্রপোর্শনাল নয়, রেজিস্ট্যান্সের যে পরিবর্তন সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল তার প্রাথমিক রেজিস্ট্যান্সের সঙ্গে, মানে প্রথম যে রেজিস্ট্যান্সটা ছিল। আচ্ছা স্যার, হ্যাঁ, ওকে, চলো নেক্সট পেজে যাচ্ছি।
এবার কালার কোডিং অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে, হেডিং দাও কালার কোডিং অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের কালার কোডিং, ঠিক আছে। তো কালার কোডিং তোমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স দেখো, আমরা এতক্ষণ ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে কথা বললাম, তারের ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে ধরো তোমার বাড়িতে ধরো ফ্যানের সঙ্গে লাইটে একটা তার কানেক্ট করা আছে, ওই তারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা নিয়ে এতক্ষণ ডিসকাস করলাম। এবার ডিসকাশনটা হচ্ছে এক্সটার্নাল, মানে বাইরে থেকে রেজিস্ট্যান্স কিনে এনেছো, লাইক কেমন দেখি আমি কেমন। এগুলো দেখেছো তো সবাই, দেখেছো না এগুলো? হ্যাঁ স্যার। একদম। এটার কাজ কি, তোমার এক্সটার্নাল রেজিস্ট্যান্স মানে বাইরে থেকে তুমি কোনো কিছু লাগিয়ে আরো বেশি বাধা দিতে চাও কারেন্টটাকে, দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল রেজিস্টার। ওকে, তাহলে এই যে এক্সটার্নাল রেজিস্টার, এই এক্সটার্নাল রেজিস্টারের এবার সম্বন্ধে আমরা জানবো। তাহলে কেমন ছবিটা হয়, এরকম টাইপের দেখো, ওই অনেকটা হাড়ের মতো দেখতে, ঠিক আছে। এইখানে এরকম কালারের কোডিং থাকে, এই কালার কোডিং গুলো দেখে তোমাকে বুঝতে হবে কোনো রেজিস্ট্যান্সের গায়ে তার কত রেজিস্ট্যান্স সেটা লেখা থাকে না, তোমার কালার দেখে বুঝতে হবে। এইখানে এই কালার কোডিংকে চারটে পার্টে ভাগ করা হয়, এ বি সি ডি। এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি ডিফাইন করে, এ আর বি কি ডিফাইন করে, নাম্বার, নাম্বারকে ডিফাইন করে। বুঝবো আস্তে আস্তে বুঝবো, লিখে রাখো। তাহলে এ আর বি কাকে ডিফাইন করে, নাম্বারকে ডিফাইন করে। সি কাকে ডিফাইন করে, নাম্বার অফ জিরো, নাম্বার অফ জিরো। আর ডি টলারেন্স, টলারেন্স এইটুকু লিখে রাখো, প্রত্যেকটা বুঝিয়ে দিচ্ছি আমি। ওকে, তাহলে স্যার কি বললাম আমি তোমাদেরকে, এটা আমরা পড়ছি এক্সটার্নাল রেজিস্টার, যে এক্সটার্নাল রেজিস্টার যেটা বাজারে কিনতে পাওয়া যায়, তার রেজিস্ট্যান্স গায়ে লেখা থাকে না, তার কালার দেখে আমাকে বুঝতে হয়। ওকে, এবার এই প্রথম দুটো কালার নাম্বারকে ইন্ডিকেট করে, পরে 3 নম্বর কালারটা নাম্বার অফ জিরোকে ইন্ডিকেট করে, 4 নম্বরটা টলারেন্সকে, এর কত পার্সেন্ট টলারেন্স। এবার এই যে কালার, কালারের ব্যাপারে আমরা জানবো। কালার হচ্ছে, মনে রাখতে হবে এভাবে, বি বি রয়, জিবি, জিবি, তারপরে হচ্ছে ভেরি গুড, কে ওয়াইফ বলে, কে ওয়াইন বলে, হোয়াট এভার। ওকে, বিবি রয়, জিবি, ভেরি গুড ওয়াইফ। চলো এবার বি ফর ব্ল্যাক, যেটা জিরোকে ইন্ডিকেট করে, এটা পরের বিটা ফর ব্রাউন, যেটা 1কে ইন্ডিকেট করে, রেড যেটা 2কে ইন্ডিকেট করে, অরেঞ্জ যেটা 3কে ইন্ডিকেট করে, ইয়েলো যেটা 4কে ইন্ডিকেট করে, ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, জি ফর গ্রিন, হ্যাঁ গ্রিন। এটা হচ্ছে তোমার ব্ল্যাক, ব্রাউন, রেড। এই বিটা কি জানো, জিবি হচ্ছে তোমার ব্লু, ব্লু, হ্যাঁ ব্লু। আরে অত মনে রাখাও চাপ, বুঝলে তো, আর এগুলো জিনিস সবসময় পড়ানো হয় না না। এটা ভায়োলেট হচ্ছে তোমার 7, এটা গ্রে, গ্রে হচ্ছে 8, আর হোয়াইট হচ্ছে 9, ঠিক আছে। তো গ্রে, হোয়াইট এই নাম্বারগুলোকে ইন্ডিকেট করে। এই যে নাম্বার ইন্ডিকেশন যেটা বললাম, প্রথম দুটো কালার নাম্বারকে ইন্ডিকেট করে। ধরো প্রথমে রেড আছে, তারপরে অরেঞ্জ আছে, তাহলে আমি কি লিখবো, রেডের জন্য লিখবো 2, অরেঞ্জের জন্য কত লিখবো 3। এই যে নাম্বারকে ইন্ডিকেট করে। তারপরেরটা ধরো ইয়েলো আছে, তাহলে 4টে শূন্য। এই যে নাম্বার অফ জিরো বলেছে, তাহলে ইয়েলো মানে 4টে শূন্য। এবার টলারেন্স ব্যান্ডে আমি আসছি।
এই জায়গাটা বুঝলে আমি কি বললাম আরেকবার ভালো করে শোনো। ধরো এটা আমার রেড আছে, এটা আমার অরেঞ্জ আছে, তারপরে একটা ইয়েলো আছে। তাহলে রেড মানে 2 লিখলাম, এই যে নাম্বার বলেছে শুধু নাম্বার লিখতে বলেছে 2 লিখলাম। বিতে আছে আমার কি অরেঞ্জ 3 লিখলাম। সিতে আমার ইয়েলো দেয়া আছে, আমি কিন্তু আর 4 লিখবো না, আমি 4টে জিরো লিখবো। যদি আমার এখানে সিতে যদি রেড থাকতো তাহলে আমি 2টো জিরো লিখতাম, যদি ভায়োলেট থাকতো তাহলে আমি 7খানা জিরো লিখতাম। সবার কাছে ক্লিয়ার তো? এবার আমরা টলারেন্সকে বুঝবো। টলারেন্স কি? টলারেন্স এই লাস্টে টলারেন্স ব্যান্ড থাকে যেখানে এইগুলো কোনো কালার থাকে না। ডিতে ডিতে 3টে জিনিস থাকে। ফার্স্ট হচ্ছে গোল্ডেন, গোল্ডেন কালার মানে 5% টলারেন্স, মানে এই রেজিস্ট্যান্সটা যদি 100 ওহমের হয় তার 5% টলারেন্স থাকবে। ধরো এই রেজিস্ট্যান্সটা এখানে 100 বেরোলো, 100 তার মানে 100 ওহমের রেজিস্টার, এইখানে গোল্ডের কোটিং দেয়া আছে, মানে এ 5% পর্যন্ত টলারেন্স করতে পারবে। মানে এর ম্যাক্সিমাম ভ্যালু 105 হতে পারে, মিনিমাম 95 হতে পারে, এই রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে গোল্ডের কোটিং থাকলে টলারেন্সকে বোঝায়। গোল্ডের পরে আমাদের কি থাকবে? সিলভার, যদি থাকে 10% বোঝায়। আর 3 নম্বর কি হবে? নো কালার ব্যান্ড। যদি কোনো রকম কালার ব্যান্ড না থাকে তাহলে 20% টলারেন্সকে বোঝায়, 20%। তাহলে লাস্টের ব্যান্ডটা কি স্যার? কি কালার? কোনো রকম কিছুই থাকবে না, না এমনি জাস্ট ম্যাটেরিয়ালটা থাকবে। বুঝতে পারলে? এই দেখো এখানে হয়তো নেই, এমনি জাস্ট এই ম্যাটেরিয়ালটার কালার কি একটু ব্রাউন, মানে একটু ওই বাদামি টাইপের। তাহলে এই লাস্টে এই যেমন গোল্ড আছে, এখানে গোল্ড থাকবে না, কিছুই থাকবে না, এই 3টেই কালার ব্যান্ড থাকবে। বোঝা গেল ব্যাপারটা? ওকে, নো কালার ব্যান্ড ওটা কোথায় গেল? এই তো। ওকে, এবার তাহলে আমরা একটা প্রবলেম দেখি এখান থেকে। যদি এরকম থাকে, রেড, ইয়েলো, রেড, তাহলে এই যে এই অ্যারেঞ্জমেন্টটার জন্য এর কত ওহমের রেজিস্টার তৈরি হবে বলো? 2.4 k ohm। 2 পয়েন্ট কোথা থেকে আসলো এখানে? রেডের জন্য 2, ইয়েলোর জন্য 4, তাই না? প্রথম দুটো এ আর বি কি ইন্ডিকেট করছে? নাম্বারকে। আবার রেড আছে, এবার এই রেডটা কি করবে বলো? স্যার টু আবার বলে 2। দুটো যদি অ্যাড হবে হ্যাঁ, এত সুন্দর করে বোঝালেও ভুল বলবে না গো। দুটো জিরো। আমি ওটাকে 24 না বলে 2.4 কে বলবো। ওকে ওকে, ও হো, কে তে চলে গেল, সরি সরি সরি। ঠিক ঠিক ঠিক। আর সিলভার আছে মানে 10%, তার মানে এটা অ্যাকচুয়ালি 2400 প্লাস মাইনাস 10% ওহম এরকম। বা আমরা পরীক্ষার খাতায় টলারেন্স নাও দেওয়া থাকতে পারে, তোমরা 2400 ওহম বা 2.4 কে ওহম বলতে পারো। ঠিক আছে, পরীক্ষায় অপশানে সবসময় টলারেন্স দেয়া থাকে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই অ্যান্সারটাই লিখতে পারি। তো ধরো আমি তোমাকে বললাম যে 20 ওহম, 20 ওহমের জন্য আমাকে কালার কোডিং বলো তো। টলারেন্স দেয়া নেই, তাহলে আমি লিখবো না, টলারেন্স দেয়া না থাকলে লেখার দরকার নেই, আমাকে কালার কোডিং বলো প্রথম। বা যে কালারটা হবে সেটা হচ্ছে রেড। তুমি আমাকে একদম পুরোটাই সাজিয়ে বলো কি কি হবে। রেড ব্ল্যাক তারপরে স্যার রেড ব্ল্যাক ব্ল্যাক। ওকে, সামওয়ান টেল মি। রেড ব্ল্যাক, ব্ল্যাক ওকে, রেড ব্ল্যাক ব্লু। তারপরে আর কারো? আর কেউ বলবে না বলো? সবাই কি বলছে এই দুটোর মধ্যে একটা হবেই? এগ্রি?
এই তো বলতে হবে তো ভুল হোক না, আমার কাছে তো ভুল হবে, আমার কাছে ভুল করো, কোনো অসুবিধা নেই, আমি তো আছি ভুল শোধরানোর জন্য। দেখো 20, তাহলে প্রথমেরটা রেড হবে, নো ডাউট রেড হলো। তারপরে জিরো আছে, জিরো কার গো? ব্ল্যাকের। তাহলে প্রথমে রেড, তারপরে ব্ল্যাক। এইবার 20 তো চলে এসছে, এর জন্য 2 আর এর জন্য 0। এইবার এখানে এখানে কি হবে? সাপোজ, ভালো করে বোঝো, মন দিয়ে শোনো, 2 0, এইখানে যে যাকে আমি বসাবো ততগুলো এখানে কি হবে? 0 হবে, হ্যাঁ কি না? যদি আমি অরেঞ্জকে বসাই তাহলে এখানে আমার কটা 0 হবে? যদি অরেঞ্জকে বসাই কটা 0 লিখবো? 3টে। যদি আমি রেডকে বসাই তাহলে কটা 0 লিখবো? দুটো। ব্রাউনকে বসালে একটা। আর যদি ব্ল্যাককে বসাই জিরোটা। মানে একটাও হবে না 0, ইয়েস অর নো? হুম। একটাও 0 হবে না। তো এইটা কি হবে? ব্ল্যাক। তাহলে ব্ল্যাকের জন্য কোনো 0। ওটা ব্রাউন ছিল না ব্লু ছিল দ্বিতীয়টা? দ্বিতীয়টা একজন বলেছে রেড ব্ল্যাক ব্ল্যাক, এটা ঠিক আছে। এটা এটা স্যার এখানে এখানে আমি ওটা ব্লু লিখেছিলাম। ও, যাই হোক, এইটা প্রথমেরটা ঠিক আছে, তাহলে রেড ব্ল্যাক ব্ল্যাক হবে। ওকে, এই যে লাস্টের যে ব্ল্যাক, এটার জন্য যদি ব্রাউন হতো তাহলে একটা 0 হতো, যেহেতু ব্ল্যাক তার মানে একটাও 0 হবে না। এই বন্ধ করো মাইক। ব্ল্যাক মানে কি একটাও 0 হবে না। ওকে, আর টলারেন্স ব্যান্ডের কথাটা যখন বলেনি কোশ্চেনে, আমি করতে কোনো পাকামি করতে হবে না, বলেনি মানে দরকারই নেই অ্যাটেন্ড করার। তাহলে আমার কি হবে? 20 ওহমের জন্য আনসার আসবে রেড ব্ল্যাক ব্ল্যাক। কারো কোনো ডাউট? বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। একদম। এবার এই জায়গাটা অনেকে আমাকে, এর আগেও তো এই কোশ্চেনগুলো আমি করিয়েছি, অনেকে আমাকে এইভাবে বলে যে স্যার এরকম হবে না কেন? ব্ল্যাক, রেড আর ব্রাউন। ব্ল্যাক মানে কি? 0, রেড মানে 2, আর ব্রাউন মানে কত? ব্রাউন মানে কি গো? কত নাম্বার? কত? 1, মানে একটা 0। এবার স্যার সামনের 0 তো কোনো ভ্যালু নেই, তাহলে এটাও তো 20 ওহম হতে পারে। তোমাদের কি মনে হয় মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? স্যার এটাও হতে পারে ওটাও হতে পারে, দুটোই হতে পারে। এবার দুটোই পসিবল, তো মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? তুমি টিচার হলে কোনটা নিতে? Aptitude-টা বাদ- প্রথমেরটাই নিবো। হ্যাঁ, এটাই সব সময় ভাববে যে আমি টিচার হলে আমি কোনটা নিতাম। এই জন্য এইখানে কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসারকে ওরা কালেক্ট করবে। এটা কিন্তু ভুল আমি বলছি না একবারও, কিন্তু তবুও পরীক্ষার হলে কেটে দেবে, এটাকেই টিক মার্ক দেবে, এটাকেই মার্কস দেবে। ওকে, তো আই থিঙ্ক এইটুকু আমরা বড় হয়ে গেছি, আমরা বুঝতে পারি মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। ওকে, তো বলো কারো কোনো কোশ্চেন আপ টু নাও? বাস। ওকে, তো হাউ ওয়াজ দ্য ক্লাস? কেমন লাগলো সবার? আজকে এইটুকুই, নেক্সট দিন আমরা রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল স্টার্ট করব। এটা বেসিক্স অফ রেজিস্ট্যান্স কমপ্লিট একটা ক্লাসেই। ওকে, রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল নেক্সট ক্লাসে শুরু করব। কি সবাই ভালো করে বুঝতে পেরেছো তো পুরো কন্টেন্ট যতটুকু পড়ালাম? হ্যাঁ স্যার। একদম একদম একদম। ওকে স্যার ফার্স্ট পেজটা একদম দেখাবো তো, একদম ফার্স্ট পেজ। ওকে ওকে, স্যার এটা রেকর্ডিং দিবেন তো? হ্যাঁ এক্ষুনি আপলোড করে দিচ্ছি। এ পেয়ে যাবে, এখনই আমি পিডিএফটা আপলোড, পরেরটা। পিডিএফ আমি এক্ষুনি আপলোড করব, ঠিক আছে? স্যার বলছি রেজিস্ট্যান্সের যে কালার ব্যান্ডটা দেখাচ্ছিলেন না, হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আলাদা নাম, যেমন 3 নম্বর ব্যান্ডের নাম রয়েছে মাল্টিপ্লায়ার, মানে ওখানে শুধু 10 to the power 1, 10 to the power 2। আরে না, ওইটা অনেকে অনেক রকম ভাবে বোঝে, আমি আমার স্টাইলে বোঝালাম, বুঝতে পারলে? অনেক বইতে অনেক রকম ভাবে বোঝানো। আমারটা তোমাদের ঠিক আছে, সোজা লেগেছে তো ব্যাপারটা? ছোটা লেগেছে এটাই ছিল। ব্যাস ব্যাস ব্যাস, যে কোনো একটা নিয়মে মাল্টিপ্লায়ার দিয়ে করো বা আমার নিয়মে করো, আনসার ঠিক হলেই হলো বাবা। ওকে, এই রাখছি গো, হ্যাঁ। নেক্সট পেজে এই তো আমি এক্ষুনি আপলোড করছি। ওকে। ওকে ওকে, চলো, হ্যাঁ। তখন নেটওয়ার্ক ইস্যু ছিল বলে জয়েন থাকতে পারিনি, কি করেছে সেটাই দেখলাম।